প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচনার বিষয় জামাতের নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদান। এলডিপির প্রধান মুক্তিযোদ্ধা ওলি আহমেদের যোগদানের বিষয়টি ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনসিপি এবং এলডিপি যুক্ত করে 10 দলীয় নির্বাচনী জোট হয়েছে, যেটা নেতৃত্বে রয়েছে জামাতে ইসলাম। প্রফেসর নজরুল, এই যে হঠাৎ করে জোটটা হয়ে গেল এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই 10 দলীয় জোটকে কি আপনার আদর্শভিত্তিক জোট বলা যাবে, নাকি একটা নিছকে নির্বাচনী বাস্তবতার জোট? কি বলবেন আপনি? জোটের রাজনীতিতে বা নির্বাচনী যে গণতন্ত্র যেটা আমরা বলি, সেখানে এরকমের নির্বাচনের আগে জোট করাটা পৃথিবীর সব দেশেই একটা প্রতিষ্ঠিত প্র্যাকটিস। এটার উপমহাদেশে একটু বেশি হয়। উপমহাদেশে তো আছেই, তো কাজেই এটা অস্বাভাবিক না। এখন কথা হচ্ছে যে কার সাথে কার জোট হলো। যেহেতু রাজনৈতিক দল হিসেবে এক একটা দলের এক এক রকমের আদর্শ থাকে, চিন্তা থাকে, তো সেই জায়গাটায় যারা তাত্ত্বিক আছেন অথবা যারা রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, তারা আলোচনা করেন যে কার সাথে কার জোট হলো বা এই জোট হওয়ার কারণ কি। তো জোট হওয়ার একটা কারণ হতে পারে, আদর্শিক একটা কারণ হতে পারে, যে আদর্শের ঐক্য বা নৈকট্য এটা জোট গঠনে সহায়তা করতে পারে। আর আদর্শের ঐক্য বা নৈকট্যের বাইরেও অনেক সময় রাজনৈতিক দলগুলি চায় তারা ক্ষমতায় যেতে এবং ক্ষমতার অংশীদার হতে। এই চাওয়াটা কিন্তু অযৌক্তিক না। তো কাজেই তারা যদি ক্ষমতায় না যায়, তাহলে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, বা তারা যে আদর্শের কথা চিন্তা করে সেটা বাস্তবায়ন কিভাবে করবে। তো সেই জায়গাটায় যখন কোনো রাজনৈতিক দল দেখে যে এই দলের সাথে আমাদের জোট করলে নির্বাচনী যে ফলাফল সেটা তাদের পক্ষে যাবে এবং তারা ক্ষমতায় যেতে পারবে, তো সে কারণে তারা জোট গঠন করতে পারে। এখন এখানে এনসিপি যে জোট গঠন করলো জামাত ইসলামের সাথে, বা জামাত ইসলামের নেতৃত্বে যে 8টি দল, 8 দলীয় একটা জোট ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাদের সাথে এটা নিয়ে বেশ আলাপ হয়েছে। এই যে আলাপটা হচ্ছে, এই আলাপটা হওয়াটাও অনাকাঙ্ক্ষিত না। আলাপটা কেন হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন যে এনসিপি, বিএনপি, জামাত ইসলামী বা জামাত ইসলামের নেতৃত্বে আরও যে 7টি দল আছে, এরা কিন্তু সবাই প্রো রেভলিউশনের ছিল। অর্থাৎ যে জুলাই বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের পক্ষে ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপক্ষে তারা ছিল। তো কাজেই এনসিপির সাথে বিএনপির অথবা জামাত ইসলামের জোট হওয়াটা অস্বাভাবিক না, বরং আমি মনে করি যে এনসিপির সাথে জামাতের জোটটাই বরং আকাঙ্ক্ষিত। তার কারণ হচ্ছে যে যদি জুলাই রেভলিউশনকে আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা সেখানে দেখি যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলি হয়েছে, সেই আলাপগুলিতে কিন্তু এই 3টি দলের মধ্যে এনসিপির সাথে জামাতেরই নৈকট্য বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল। এবং এখনও যে গণভোটটি হবে, রেফারেন্ডাম 12 তারিখে ফেব্রুয়ারির, সেখানেও কিন্তু এনসিপির সাথে জামাত ইসলামের ঐক্যটা বেশি। এবং বিএনপি এই যে রেফারেন্ডাম, সেটার ব্যাপারে খুব এক্সপ্লিসিটলি এখন পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিলেও এটা কিন্তু এক ধরনের পারসেপশন মানুষ ইতিমধ্যেই পেয়ে গেছে যে বিএনপি আসলে না ভোটের পক্ষে, এবং এনসিপি এবং জামাত ইসলামী তারা কিন্তু হা ভোটের পক্ষে। তো কাজেই একদিকে হচ্ছে যে এনসিপির জুলাই রেভলিউশনের ক্ষেত্রে যে অবস্থান এবং যে রেফারেন্ডাম সেটার ব্যাপারে তাদের যে অবস্থান, তারা কিন্তু মূলত জামাত ইসলামী এবং তার নেতৃত্বে যে জোটটি আছে সে জায়গাটাই তারা কাছাকাছি মনে করে। তো কাজেই আমি মনে করি না যে এনসিপি জামাত ইসলামের সাথে জোট করে এটা অযৌক্তিক অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে একটা বিষয় খুব বুঝতে হবে যে এই আলাপটা কেন আসছে। অনেকে জামাতের সাথে এনসিপির জোটটাকে নেতিবাচকভাবে কেন দেখছে, তার একটা বড় কারণ হচ্ছে আমার ধারণা
যে এনসিপির মধ্যে মোরাললেস, যদিও এনসিপি দাবি করে তারা একটা সেন্ট্রিস্ট পার্টি, মধ্যপন্থী দল, কিন্তু এনসিপির মধ্যে এই মধ্যপন্থার বাইরে বাম ধারার এলিমেন্টস আছে, ডান ধারার তো ডান রয়েছে। ধারারও আছে। আমরা বলছি যে ডান ধারারও আছে, বাম ধারারও আছে। সে কারণে আপনি এটা বুঝলাম কিভাবে, তার বড় প্রমাণ হচ্ছে যে যখন জামাতের সাথে এনসিপি জোট করবে এটা নিয়ে যখন আলাপ হয়েছে, চাউর হয়েছে খবর, সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে প্রায় 30 জনের মতো তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। আবার ওদিকে 100 কতজন এরকমের 70 জন সম্ভবত তারা আবার জামাতের সাথে জোট করার পক্ষে বলেছে। 180 জন। 180 জন। তো কাজে আমরা ধারণা করে নেই এই 30 জন হয়তো জামাত ইসলামী সম্পর্কে যে ন্যারেটিভ, whether it was right or wrong সেটা নিয়ে আমরা আলাপ করছি না, কিন্তু ন্যারেটিভ যেটা ছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বা জামাতের মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা বা পজিশন সেটাকে কেন্দ্র করে, সেই অবস্থানটাকে তারা পছন্দ করছে না। এখনও সেই ন্যারেটিভকে তারা হয়তো অন করছে এবং তারা মনে করছে এতে করে জামাতে ইসলামের মতো একটি দক্ষিণপন্থী ইসলামপন্থী একটা দলের সাথে যদি এনসিপি জোট করে, তাহলে তাদের যে একটা সেকুলার কাইন্ড অফ ন্যারেটিভ এবং দৃষ্টিভঙ্গি সেটা মারাত্মকভাবে হোঁচট খাবে, তারা এটা চাচ্ছে না। আর অন্যদিকে ডানপন্থী যারা ছিল তারা এটাকে মনে করছে যে এটাই যৌক্তিক হওয়া উচিত। তো কাজে আমার অবজারভেশন হচ্ছে এক্ষেত্রে যে এনসিপির জামাতের সাথে জোট করাটা বাম ধারার, সেকুলার, এবং আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে শাহবাগে যে ন্যারেটিভ আছে মেনলি, এই শাহবাগ কাইন্ড অফ ন্যারেটিভ এটাকে পছন্দ করছে না। কিন্তু এর বাইরের যে ন্যারেটিভটা আছে, এবং আমি তো বললাম যে যৌক্তিক যে কারণটি এখানে আছে যে এনসিপির সাথে বরং জামাতের এই জোটের আদর্শিক যে মিলটি রয়েছে, নৈকট্য রয়েছে, এটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে তাদের সাথেই জোট হওয়াটা আমার মনে হয় স্বাভাবিক। প্রফেসর সওদাগর, মুক্তিযোদ্ধা ওলি আহমেদের এলডিপি এবং যেটা বলছিলেন মধ্যপন্থী বলে পরিচিত এনসিপি সঙ্গে যে জামাতের এই যে সহ অবস্থান দেখা যাচ্ছে, এটা রাষ্ট্রবিজ্ঞানে আপনি কোন তথ্য দিয়ে ব্যাখ্যা করবেন? আর একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে এই যে 10 দলীয় নির্বাচনের জোটটা হলো, এটা এত গুরুত্ব পাচ্ছে কেন? কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই 10 দলীয় নির্বাচনী জোট বাংলাদেশের রাজনীতির পুরনো মেরুকরণ ভেঙে নতুন মেরুকরণ তৈরি করেছে। আসলে কি তা? প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার অলি আহমেদ সাহেবকে নিয়ে। তো তিনি যে জামাতের সাথে জোটটা করলেন, এটা মূলত একটা ইলেকটোরাল পলিটিক্সের একটা অংশ, অর্থাৎ পাওয়ার পলিটিক্সের অংশ। অর্থাৎ সিম্পলি এখানে ইডিওলজিক্যাল কোনো কিছু কারণে বিএনপির সাথে অলি আহমেদের জোট হয়নি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আসন সমঝোতাটা ঠিকমতো হয়নি। এটা রাজনীতিতে এবং ইলেকশনের পূর্বে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি বলতে চাচ্ছেন জাস্ট নির্বাচনী বৈতরণী পার হওয়া, এর বাইরে এটা কিছু নয়। তবে এটা ঠিক যে এজ এ পার্সোনালিটি অলি আহমেদের জাতীয়ভাবে এবং তার নির্বাচনী এলাকায় তার বিরাট একটা প্রভাব রয়েছে, সেই কারণে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচিত হচ্ছে। আরেকটা কারণও থাকতে পারে, সেটা হলো উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওই তো বললাম যে ওনার ব্যক্তিগত ইমেজ সবকিছু মিলে ওনার রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে, এলাকায় অনেক বড় ধরনের প্রভাব রয়েছে, সেই কারণে বিষয়টি নিয়ে আলোচিত। আর এটা বিএনপির জন্য অনেকটা মানে চ্যালেঞ্জিং ছিল আর কি। আইডিওলজিক্যাল ব্যাপারটা চেয়ে যাদের সাথে জোট হচ্ছে না বা ভেঙে যাচ্ছে এরকম ব্যাপারগুলো যে ঘটছে, এটার মূল কারণটা আসলে ওই ইলেকটোরাল পলিটিক্স। ইলেকটোরাল পলিটিক্সকে এখানে দুই ভাগে আমরা দেখতে পারি। একটা হচ্ছে আইডিওলজিক্যাল কারণে কারোর সাথে জোট না হওয়া, আর একটা হচ্ছে জাস্ট নির্বাচনী আসনে সমঝোতা না হওয়া। তো বিএনপির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে। আরটা হচ্ছে এত বড় একটা রাজনৈতিক দলের পক্ষে প্রত্যেকটা আসনে 2-3 জন করে প্রার্থী বিএনপি রেডি ছিল, এবং তারা নির্বাচন করবেন, এবং তারা নির্বাচনে তাদের ব্যাপক প্রভাব, এলাকায় তাদের ব্যাপক জনপ্রিয়তা, এলাকার মানুষের সাথে যোগাযোগ। অন দ্য আদার হ্যান্ড যখন নির্বাচনী সমঝোতার কারণে তাদের সাথে অন্যান্য দলগুলোর সাথে যখন আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র নির্বাচনী সমঝোতার কারণে একজনকে সেই আসনটা ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু যাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার চেয়ে সেখানে বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি। তো সেই কারণে কিন্তু এখানে বড় ধরনের ডিবেটগুলো তৈরি হচ্ছে, এবং বিএনপির জন্য সেটা সামলানো অনেক বড় একটা কারণ হয়ে যাচ্ছে। ঠিক জাস্ট এনসিপির সাথে বিএনপির জোট না হওয়ার যে কারণটা, এটাও এই কারণ দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, এবং অলি আহমেদের ক্ষেত্রেও তাই। এই হচ্ছে বিষয়টা। নতুন মেরুকরণ হচ্ছে, নতুন মেরুকরণ অনেকে বলছেন আর কি যে নতুন একটা মেরুকরণ হচ্ছে। মেরুকরণটা এই পয়েন্ট অফ ভিউতে দেখা যায় যে মানে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল, তো শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতা না হওয়ার কারণে যে
ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে যাদের সাথে ঐকমত্য কমিশনে যাদের সংস্কার ইস্যুগুলো নিয়ে যারা বেশি পরিমাণ একমত ছিল, যাদের মধ্যে দ্বিমতের পরিমাণটা কম ছিল, এখানে ফাইনালি দেখা যাচ্ছে তারা সবাই একটা জায়গায় চলে এসেছে। আর যাদের একটু কম মতভিন্নতা ছিল বা বেশি মতভিন্নতা ছিল, তারা আবার একটা জায়গায় চলে আসে। ফাইনালি মেরুকরণটাকে আমরা এইভাবে আপাতত দেখতে পারি আর কি। কিন্তু মূলত আদর্শিক কারণে যে হয়েছে এটা আমি মনে করি না। এটা নির্বাচনী সমঝোতা না হওয়ার কারণে মূলত এটা হয়েছে, এবং মেরুকরণটা কাকতালীয় এখানে হয়েছে আমার কাছে মনে হচ্ছে। প্রফেসর নজরুল, এনসিপি একটি নাগরিক আন্দোলন থেকে জন্ম নেওয়া রাজনৈতিক শক্তি, কিন্তু প্রশ্ন উঠেছে যে এই শক্তি কি দ্রুত একটি প্রচলিত দলীয় রাজনীতির অংশ হয়ে যাচ্ছে কিনা? জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে এনসিপি কি তাদের তরুণ ও নাগরিক সমর্থকদের কাছে নৈতিক ব্যাখ্যার সংকটে পড়ছে কিনা, যেটা একটু আগে আপনি নিজেও বলেছিলেন যে দুটো ভাগ রয়েছে। এখানে আরেকটা প্রশ্ন এসছে, এনসিপি এই তরুণদের ব্যাপারে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক একটা প্রশ্ন উঠিয়েছে, সেটি হলো যে তাদের দলে একটা সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে তারা সাধারণ পরিষদ বলে, মূলত এটা হলো তাদের কেন্দ্রীয় কমিটি। আমার যতদূর মনে হয় 243 জন সদস্য রয়েছেন। এর মধ্যে তারা ভোটাভুটি দিয়েছিল জামাতের সঙ্গে যাবে কি যাবে না। তখন কিন্তু এই সিদ্ধান্ত মেজরিটি না 2/3-এরও বেশি সিদ্ধান্ত হয় যে তারা জামাতের সঙ্গে নির্বাচনে যাবে, জোট করবে। এখন যারা এই নির্বাচন পদ্ধতি, এই সম্মিলিত সিদ্ধান্ত মানলো না, এই প্রশ্ন তো উঠেছে যে তাহলে যারা মানলো না বেরিয়ে গেলেন, তারা তো গণতান্ত্রিক মানসিকতার না, তাহলে দল কিভাবে সিদ্ধান্ত নেবে? কি বলবেন সব মিলিয়ে? না, এখন গণতান্ত্রিক ব্যবস্থায় তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বাট মাইনরিটি শুড নট বি ইগনোরড, যেটা আমরা বলি আর কি, যে মাইনরিটিকে কগনিজেন্সে নিতে হবে, তাদেরকে হার্ট করতে হবে, তাদেরকে কথা শুনতে হবে, কিন্তু সিদ্ধান্ত তো একটা নিতে হবে। তো সিদ্ধান্ত নেয়ার তো সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে যে মেজরিটি কি বলে। তো যারা সিদ্ধান্ত মানছেন না, তাদেরও রাইট আছে এনসিপি ছেড়ে চলে যাওয়ার, জোর করে তো কেউ কাউকে রাখতে পারবে না। ঠিক না, অনেকেই আমরা দেখছি যে তারা পদত্যাগ করেছেন। এখন কথা হচ্ছে আগামী দিনে এনসিপির অবস্থাটা কি হবে। এখানে একটা বিষয় বোঝার আছে। বিষয়টা হচ্ছে যে এনসিপি কি জোট করে এই জোটের দলগুলির সাথে মার্জড হয়ে যাচ্ছে, ইডিওলজিক্যালি তারা কি অ্যালাইন করছে একইভাবে? এটা কিন্তু এনসিপি করছে না। নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট বলেছে কোনো আদর্শিক জোট না, আদর্শিক জোট না, এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য উনি এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে এই জায়গাটায় কিন্তু একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে যে এনসিপি জামাত ইসলামের সাথে জোট করে যে নির্বাচনটা করবে, সেই নির্বাচন কিন্তু জামাত ইসলামের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তারা কিন্তু নির্বাচন করছে না। তাদের যে নির্বাচনী প্রতীক আছে, যে শাপলাকলি, সেটা নিয়ে তো তারা নির্বাচন করছে। কারণ এই জায়গায় যেহেতু তারা তাদের নিজস্ব যে নির্বাচনী প্রতীক, সেই প্রতীক নিয়ে নির্বাচন করছে, সেহেতু এমনকি নির্বাচনী জোট গঠন করে নির্বাচন হওয়ার পরও তারা যদি নির্বাচিত হয় এবং সেই জোটের পরবর্তীতে সরকারি দলে যাক বা বিরোধী দলে যাক, যেখানেই যাক, জামাত ইসলামী চাইলেই কিন্তু তাদের সিদ্ধান্ত এনসিপির উপর চাপিয়ে দিতে পারবে না। ইকুয়ালি এই আর্গুমেন্টটা খাটে কিন্তু জামাত ইসলামী অন্যান্য যে দলগুলির সাথে জোট করেছে, যেমন ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস সহ আরো যে দলগুলি আছে, তারা প্রত্যেকে তাদের যে নিজস্ব যে নিজ যে প্রতীক আছে, সেই প্রতীক নিয়ে তারা নির্বাচন করছে। কাজেই এটা শুধুমাত্র একটা ওই কথাই যে নির্বাচনী বৈতরণী পার হওয়া, যে নির্বাচনটা তারা করা, এরপরে কিন্তু তারা কি পলিসি নিবে, কি আদর্শ নিবে, হয়তো সেখানে তাদের মধ্যে নেগোসিয়েশন হবে, আলাপ আলোচনা হবে। কিন্তু জামাত ইসলামী চাইলেই তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা অন্যান্য যে জোটভুক্ত যে দলগুলি তাদের উপর চাপিয়ে দেবে, এটা কিন্তু জামাতও বলছে সেটা তারা করবে না, অন্য দলগুলিও তারা বলছে। কাজেই জামাতের সাথে জোট করলে এনসিপি বিলীন হয়ে যাবে, এটা আমি মনে করি না। আর সেকেন্ড, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে এনসিপির উচিত এত ক্ষমতা কেন্দ্রিকতার চিন্তা না করে জনসমর্থন বৃদ্ধি করা এবং তাদের সেপারেট একটা আইডেন্টিটি নিয়ে গ্রো করা পলিটিক্যাল পার্টি হিসেবে। তারা তো পলিটিক্স করতেছে, এটা একটা পলিটিক্যাল পার্টি, এটা তো সিভিল সোসাইটি না, এবং এটা কোনো একটা প্রেশার গ্রুপও না, তারা পলিটিক্যাল পার্টি। তো ক্ষমতার ব্যাপারে তাদের তো একটা রিডিং থাকতে হবে, তাদের একটা বক্তব্য থাকতে হবে। এখন এইখানে হয়তো অনেকে মনে করছেন যে এনসিপি হয়তো এবার একটা আসনও পেল না, কিন্তু তাদের একটা অবস্থান দেয়। কিন্তু এই জায়গাটা একটা চিন্তার বিষয় আছে যে আজকে যদি এনসিপি একটা আসনও না পায়, তাহলে পলিটিক্যালি তারা কি সার্ভাইভ করতে পারবে? আপনি দেখেন, আপনাকে জাস্ট আমি গ্লেয়ারিং এক্সাম্পল দেই, বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে
এনসিপির যে বাকসার্স যেটা আর কি, হুম। যে ছাত্র সংগঠন ছিল, এখন আমার নাম পরিবর্তন হয়ে গেছে, ছাত্র শক্তি হয়েছে। ছাত্র শক্তি হয়েছে, নাম পরিবর্তন হয়েছে। তার মানে নির্বাচনের আগে, বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে আমরা যেভাবে তাদের মানে বক্তব্য দেখেছিলাম, মিডিয়া যেভাবে তাদেরকে অ্যাটেনশন দিয়েছিল, আমি ব্যক্তিগতভাবে সবাইকে সম্মান করে বলছি আর কি, যে সে ফর এক্সাম্পল আব্দুল কাদের, জি, তাকে নিয়ে যেভাবে কথাবার্তা হয়েছে, মিডিয়া অ্যাটেনশন যেভাবে পেয়েছে, এখন তো মিডিয়া অ্যাটেনশন দেয় না, তার কথা তো কেউ শোনে না। তো এটা রাজনীতির বাস্তবতা। হুম। এনসিপি যদি আজকে ওই যারা বলেন যে এনসিপি একটা আসনও না পাক, কিন্তু তারা তাদের স্বাতন্ত্র বা নিজেদের যে স্ব যে 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 স্বকীয়তা সেটা বজায় রেখে তারা এমার্স করুক, কিন্তু সমস্যা হলো যে সেটা বজায় রেখে তারা কি এমার্স করতে পারবে, সেটা প্রশ্ন তো এটা আছেই। একটা চ্যালেঞ্জ জি। কিন্তু আছে। সে কারণে হয়তো নাহিদ ইসলাম বা ওনারা যারা এই জোটের পক্ষে, তারা হয়তো মনে করছেন যে বরং আমরা একটা জোটে গিয়ে এবং সেখানে আমাদের যে স্বাতন্ত্র্য সেটা বজায় রেখেই যদি আমরা এখানে আজকে নির্বাচিত হতে পারি কয়েকটা আসনে, তাহলে সেটা তাদের আগামীদের যে দিনের যে রাজনীতি, সেটা সেই রাজনীতিতে আরো বেশি গ্রো করা, ফ্লারিশ করা সহজ হবে। প্রফেসর সওদাগর, নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী শরীফ ওসমান হাদির শাহাদাত অনেক কিছু পাল্টে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে একটি হত্যাকাণ্ড কিভাবে রাজনৈতিক জোট, কৌশল বা সিদ্ধান্ত পাল্টে দেয়? জি, খুবই সিগনিফিকেন্ট এটা একটা বিষয়। কারণ মৃত্যুর আগে শরীফ ওসমান হাদির যে বক্তব্যগুলা রাখতেন, এই বক্তব্যগুলার ইম্প্যাক্ট আমরা খুব বেশি দেখিনি। আমরা একটা নির্দিষ্ট সোসাইটির মধ্যে ইম্প্যাক্টটা ছিল আর কি, কিন্তু মৃত্যুর পরে, তার মৃত্যুটা এত মর্মান্তিক ছিল, আততায়ীর গুলিতে যে তিনি নিহত হলেন, তার মৃত্যুটা এত মর্মান্তিক ছিল যে এইটা এর মধ্য দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার দুর্বলতা, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের জীবনের নিরাপত্তার জন্য যে হুমকি, যে ঝুঁকি, তারপরে আমাদের সার্বিক মানে নিরাপত্তা ব্যবস্থাপনায় কোথায় কোথায় ত্রুটি, সবগুলো বিষয় সামনে এসেছে। পাশাপাশি ফ্যাসিবাদীদের পুনর্বাসন, তারা আমাদের সোসাইটিতে আরো কিভাবে আত্মঘাতী কাজ করার চিন্তা করছে, সেই বিষয়গুলো এখানে সামনে এসেছে। সামনে আসার ফলে এই মৃত্যুটা সারা দেশের মানুষের উপর একটা ইম্প্যাক্ট পড়েছে আর কি। প্রত্যেকটা মানুষ এখন ওসমান হাদির বক্তব্যগুলো, আপনি গ্রামে গেলে দেখবেন ছোট বাচ্চা থেকে শুরু করে চায়ের দোকানদার সবাই সারাদিন ওসমান হাদির বক্তব্য শুনতেছে। এবং এই বক্তব্যগুলো শোনার মধ্য দিয়ে আরো কিছু বিষয় সামনে এসেছে। হাদি এমন কিছু কথা বলেছেন, এমন একটা ডিসকোর্স তিনি আমাদের সামনে প্রচার করেছেন, এমন ন্যারেটিভ একটা প্রচার করেছেন যেটা কখনোই কোনো রাজনীতিবিদ আমাদের সামনে যেটা করেননি, যার ফলে তার বক্তব্যগুলো এখন ইউনিক এবং এক্সেপশনাল হিসেবে সবার কাছে বিবেচিত হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছে। নাড়া দেওয়ার ফলে প্রত্যেকটা মানুষকে যদি কারো বক্তব্য নাড়া দেয়, তার অর্থটাই হচ্ছে এটার আমাদের আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে। তো সেই দিক থেকে ওসমান হাদির এই মৃত্যু রাজনীতিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট। আর আপনি যদি বলেন যে পরিবর্তন, তাহলে আমি এটা বলবো যে জুলাই বিপ্লবের যে চেতনাগুলো ছিল, যেগুলোর ভিত্তিতে আমাদের রাজনৈতিক দলের কর্মী থেকে সাধারণ মানুষ সবাই চাচ্ছিল উজ্জীবিত হইতে, সেইটা যে একটু ধামাচাপা পড়ে গিয়েছিল বিভিন্ন কারণে, সেটা কিন্তু আবার মানে পুনর্জাগরণ হয়েছে সেই বিষয়টার। আপনি নিশ্চয়ই এটা জানেন যে জুলাই বিপ্লবের সাথে যারা সম্মুখ সারির তরুণরা ছিল, তাদের মধ্যে কিন্তু মাত্র 10% হলো এনসিপি, আর বাকি 90% কিন্তু বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যানারে রয়েছে। আমরা জানতে পারলাম যে এই শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনার পর এরা কিন্তু সব আবার এক জায়গায় চলে আসছে। আচ্ছা, আপনি দেখবেন যে হাদিকে এখন সবাই ওন করতে চাচ্ছে, মানে ওন করতে, মানে পলিটিক্যাল ইম্প্যাক্টটা কেমন এই জায়গা থেকে বোঝা যায় যে হাদিকে কেউ প্রকাশ্যে ডিজোন করার কোনো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে নাই। মানে সবাই চাচ্ছে যে হাদি আমাদের, সবাই এখন বলতে চেষ্টা করছে হাদি হচ্ছে আমাদের। এর মধ্য দিয়ে রাজনীতিতে কিভাবে একটা ইউনিটি প্রতিষ্ঠিত হয় এবং জুলাই বিপ্লবের চেতনাটা পুনরায় কিভাবে রিইমার্স করতেছে, মানুষের মনের উপর আবার ইম্প্যাক্ট তৈরি করতেছে, এই হাদির মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে সেই বিষয়গুলো প্রত্যেকটাই হয়েছে। যার ফলে এটা রাজনীতিতে অনেক বড় ধরনের ইম্প্যাক্টের পাশাপাশি একটা সামনের দিনের যে পরিবর্তনের যে মুভমেন্ট, এই পরিবর্তনের মুভমেন্টটাকে অনেক অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এর ফলে এটা দিয়ে আপনার সিভিল সোসাইটি বলেন, রাজনীতিবিদ বলেন, আপনার পত্রপত্রিকা বলেন, সবাই এই বিষয়টাকে এখন গুরুত্ব দিচ্ছে। ফলে এটার সিগনিফিকেন্সকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং আগামী নির্বাচন বলেন,
তারপরে নির্বাচনী প্রচারণা তাহলে বলেন, নাহিদ রাজনীতি ইসলামের বলেন, বক্তব্য সঠিক যে হাদির শাহাদাতের ঘটনা অনেক কিছু পাল্টে দিয়েছে। আসলে ডেফিনেটলি এটা উনি আমাদের চোখের উনি যেটা সামনে। বোঝানোর চেষ্টা করেছেন, হাদির এই ঘটনাটি আসলে তাদেরকে জামাতের সঙ্গে জোট করতে উদ্বুদ্ধ করেছে। কারণ প্রফেসর নজরুল কিছু বলছিলেন, আপনিও বলছিলেন যে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। তারপর জুলাই বিপ্লবের যে আদর্শ সেটাকে বাস্তবায়নের ব্যাপার রয়েছে, গণভোটের ব্যাপার রয়েছে, সংস্কার বাস্তবায়নের ব্যাপার রয়েছে, সবগুলি মিলিয়েই এক্ষেত্রে এনসিপি যেটা চিন্তা করেছে, মানে যদি আমি আসন সমঝোতার জি, পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে এক্সপ্লেন করেন আপনি, তাহলে আপনি দেখবেন যে বিএনপি থেকে তাদেরকে যে পরিমাণ আসন দেওয়ার জন্য কথাবার্তা চলছিল, বিএনপিও বাস্তবতার নিরিখেই জি, জি। কতটা দিতে পারবে না পারবে এটা তো তাদের হিসাব, এটা তো আমরা বললে না। হবে না। তো আর সেই বিএনপিতে সব দলে সব আসনে প্রার্থী রয়েছে, প্রার্থী রয়েছে, এটা একটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তো সেখানে যে আসন সমঝোতাটা যেদিকে যাচ্ছিল এনসিপির সাথে, তাতে এনসিপি হয়তো মনে করছিল যে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাদেরকে এখানে চরমভাবে ইগনোর করা হচ্ছে, এবং আগামী দিনে যদি যে রাজনৈতিক সরকার গঠিত হবে সেখানে হয়তো আমরা আরো ইগনোরড হতে পারি, বা ভালো সম্মানজনক অবস্থায় আমরা নাও থাকতে পারি। জি। সেজন্য তারা হয়তো চিন্তা করছে যে যেখানে আমাদের আসনের ব্যাপারটা যেখানে বেশি থাকবে, এটা তাদের কনসিডারেশন ছিল। পাশাপাশি যে ঐক্যমত্য কমিশনের আলোচনায় তারা যেটা বলছেন যে তাদের সাথে জামাত ইসলামের অন্তত সংস্কার বিষয় অবস্থানটা ছিল একেবারে খুব কাছাকাছি, সেই দিক থেকেও তারা জামাতের সাথে যাওয়াটাকেই কমফোর্টেবল হয়তো মনে করেছে। জি। তো যার ফলে এই ডিভিশনটা হয়েছে এবং এই ধরনের একটা পারসেপশন সবার মধ্যে কাজ করছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। প্রফেসর নজরুল, আপনি নিশ্চয়ই ক্রিটিক্যাল জুনকচার বিষয়টি জানেন। ক্রিটিক্যাল জুনকচার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বা সংকটপূর্ণ মুহূর্তকে বোঝা যা কোনো ব্যক্তি সমাজকে বিবর্তনের ধারাকে আমূল পরিবর্তন করে দেয়। এটা একটি টার্নিং পয়েন্ট বা মোড় ঘুরানো, যেটা আমরা বাংলায় বলি মোড় ঘুরানো, যেখানে আকস্মিক বড় ধরনের পরিবর্তন ঘটে, যা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা দিতে ব্যবহৃত হয়। এই যে হাদির শাহাদতকে কি বাংলাদেশের রাজনীতিকে একটি ক্রিটিক্যাল জুনকচার বা মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে দেখা যায়? এটা দেখা যায়, অবভিয়াসলি দেখা যায়। শহীদ ওসমান হাদি তিনি যখন জীবিত ছিলেন, তিনি বেসিক্যালি কি করেছেন, বাংলাদেশের যে সমাজের একটা মৌলিক সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন একেবারে। এবং সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি। এজন্য তিনি একটা কালচারাল রেভলিউশন তৈরি করতে চেয়েছেন। কারণ রাজনীতি কিন্তু সংস্কৃতির বাইরে না, সংস্কৃতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এবং রাজনীতি সংস্কৃতিকে প্রভাবিত করে। সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ। হাদি তিনি বুঝেছিলেন যে বাংলাদেশের যে কালচারাল রেভলিউশন সেটা যদি আমরা করতে না পারি, এবং নানা ফ্রেমিং আছে কালচারাল যে রেভলিউশনের, যেভাবে বিশেষ করে গত ১.৫ দশক যাবৎ আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন একটা একটা করে বলে শেষ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কৃতিতে বড় হয়, বিশ্বাস করে, তারা লালিত পালিত হয়, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার বাইরে গিয়ে একটা আধিপত্যবাদী অথবা সাম্রাজ্যবাদী একটা সাংস্কৃতিক কাঠামো এখানে এস্টাবলিশড হয়েছে এবং এইটা হয়েছে টপ ডাউন, এবং সেটা জনমানুষের যে চিন্তা আশা আকাঙ্ক্ষা তার বাইরে গিয়ে এটা ইম্পোজ করা হয়েছে, ইম্পোজিশনটা হয়েছে। ওসমান হাদি সেই কারণে চিন্তা করলেন যে এই জায়গায় একটা কালচারাল রেভলিউশন দরকার, এবং সে কারণে তিনি ইনকিলাব মঞ্চ তৈরি করলেন।
একটা পর্যায়ে তার ধারণায় আসলো যে এই জন্য এই কাজটাকে আরো বেগবান করার জন্য, আরো কার্যকরীভাবে সম্পন্ন করার জন্য তার পার্লামেন্টে যেতে হবে। আপনি দেখেন সে কোনো দলে কিন্তু যোগ দেয়নি, না না কোনো দলে যেতে পারতো সে, এবং তাকে যে কোনো দল নিত, এবং যে কোনো দল নিয়ে তাকে আজকে এই এমপি হিসেবে প্রার্থী দিতে পারতো। প্রফেসর নজরুল, এখানে একটা যোগ করে দেই, গণমাধ্যম কর্মী সহ আমাদের নানান মহলে যোগাযোগ থাকে। আমরা জানি কোন রাজনৈতিক দল শরীফ ওসমান হাদিকে তাদের দলের প্রতীক ইলেকশন করার জন্য অনুরোধ করেছিল এবং হাদি সেটা মানতে চায়নি, আমরা জানি। এমন আপনি যেটা বলছেন সেটা এক সরাসরি প্রস্তাব ছিল রীতিমতো, এবং তিনি দলে যোগদান উনি উনি বিনয়ের সঙ্গে বলছে ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করেন, কিন্তু আমি আমার নিজস্ব একটা প্রতীক নিয়ে ইলেকশনটা করি স্বতন্ত্রভাবে। এবং এবং এইখানে দেখেন যে আমরা যে তার বক্তব্যগুলি দেখছি, সেখানে কিন্তু সে কাউকে ছাড় দেয় নাই। না, বিএনপির ব্যাপারে তার এক ধরনের সমালোচনা আছে, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ব্যাপারে তার যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং তার যে আদর্শ, সে ব্যাপারে কোনো ঘাটতি নাই। কিন্তু এরপরও বিএনপির যে পলিসি, সেই পলিসি নিয়ে তার সমালোচনা ছিল। জামাত ইসলামের ব্যাপারে সমালোচনা ছিল, এনসিপির ব্যাপারে সমালোচনা ছিল, আর আওয়ামী বা বামদের ব্যাপারে তো সমালোচনা খুব স্বাভাবিকভাবেই ছিল। এখন এই সকল কারণে আমরা দেখি যে হাদি মানে একটা মোটামুটি ভাবে একটা গণমানুষের কণ্ঠ হয়ে উঠেছিলেন, যে দল এবং সুনির্দিষ্ট মতের বাইরে গিয়ে। এবং সেই জায়গাটায় তাকে যখন হত্যা করা হলো, তখন মানুষ কিন্তু আগে হাদিকে যতটা শুনেছে, তাকে এইভাবে গুলি করার পর, বিশেষ করে যেদিন গুলি করা হলো সম্ভবত 12 তারিখে, এই 12 তারিখের পর থেকে তার যে বক্তব্যগুলি, সেগুলি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আরো বেশি পরিমাণে আলোচিত হয়েছে এবং মানুষ শুনেছে যে হাদি কি বলতে চাইছে। এর আগে কিন্তু এত মানুষ হিয়ারিংটা দেয় নাই তার কথাবার্তায়। এবং এই জায়গাটায় এই কয়েকদিনের মধ্যে একটা বাংলাদেশের রাজনীতিতে প্যারাডাইম শিফট ঘটে গেছে। আপনি যেটা বললেন, অন্তত চিন্তার জগতে যে এই ছেলেটা কি বলে, মানে বয়স, অল্প বয়স, 32 বছরের মাত্র একটা ছেলে, সে কি দামি দামি ওজনওয়ালা কথাবার্তা বলতেছে, এবং এই কথাগুলি কিন্তু সঠিক ছিল। এবং যার প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন যে এইরকমের একজন রাজনীতিক বাংলাদেশের, আমার মনে পড়ে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পরে রাজনীতিক মারা গেলে তারপরে কোনো মানুষ কান্নাকাটি করছে, আমার অন্তত মনে পড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখনো পর্যন্ত যারা আছেন রাজনীতিবিদ মারা যাওয়ার পরে, কিন্তু এক ওসমান হাদি 32 বছরের একটা ছেলে, যারা তাকে চিনতো না, তার কথা জানতো না, হাউমাউ করে তারা কান্নাকাটি করছে। আজকে এখনো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে, আমি গিয়েছি, আমি দেখেছেন যে সেখানে এখনো দলে দলে মানুষ গিয়ে, সেই ওই পঞ্চগড় থেকে, লালমনিরহাট থেকে, সেই ওই টেকনাফ থেকে, আপনার কক্সবাজার থেকে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় প্রফেসর নজরুল, যারা এখানে দেখতে আসছেন, কবর জিয়ারত করতে আসছেন, তারা বিভিন্ন শ্রেণীর, দেখা গেল পর্দানসীন মহিলা রয়েছেন, হ্যাঁ, আবার একেবারে আধুনিক পোশাকে মহিলা রয়েছেন, তরুণদের মধ্যে রয়েছেন, বাচ্চারা আছেন, আলেমরা রয়েছেন, আবার দেখা যায় একেবারেই মানে একদম অন্য টাইপের ছেলেরা রয়েছেন। সবাই কিন্তু আসছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন। অদ্ভুত একটা দৃশ্য, অদ্ভুত। এবং আপনি দেখেন যে, আপনি যে বললেন যে প্যারাডাইম শিফটের কথা যেটা বললেন, যে এইটা কি পরিমাণে ইম্প্যাক্ট তৈরি করছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজন ডাক্তার সাহেব, তার কাছে একজন অভিভাবক বাবা তার বাচ্চাকে নিয়ে গিয়েছে, এবং সে ইনজেকশন দিতে চায় না, সে ভয় পাচ্ছিল। তখন ওই বাবা তাকে বলছে যে তুমি যদি ইনজেকশন না নাও এখন, তাহলে তুমি হাদি হয়ে উঠবে কিভাবে। ডাক্তার সাহেব লিখছেন, এই কথা বলার সাথে সাথে সে রাজি হয়েছে, হাত এগিয়ে দিয়েছে, বলছে যে আমাকে ইনজেকশন দেন। ক্যান ইউ ইমাজিন একটা বাচ্চার মধ্যে কিভাবে প্রভাব তৈরি করছে। তো কাজেই এই ক্ষেত্রে আমি আজকে বলবো, আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন অথবা ক্ষমতায় আসবেন না, রাজনৈতিক দলগুলিকে বুঝতে হবে হাদিকে ইররিলেভেন্ট করা যাবে না, হাদিকে অন করতে হবে। এবং ওসমান হাদি শহীদ হওয়ার পরে তিনি শুধু একজন ব্যক্তি, 32 বছরের যুবক ওসমান হাদি না, ওসমান হাদি বাংলাদেশের অভ্যন্তরে যে ফ্যাসিবাদী পরিকাঠামো, সেটার পরিবর্তন যেমন চেয়েছেন, সাথে সাথে তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা বিপ্লব রচনা করে গিয়েছেন। এবং রাজনৈতিক দলগুলোকে এটা অন করতে হবে। যদি ওসমান হাদির যে আদর্শ, আপনি দেখছেন সারা বাংলাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং দেশের বাইরে যে বাংলাদেশি ডায়াসপোরা আছেন, তারা যা দেখিয়েছেন, তাতে স্পষ্ট করে আমরা বলতে পারি, কোন রাজনৈতিক দল আগামীতে এখন ওসমান হাদির আদর্শকে যদি অন না করে, বোঝার চেষ্টা না করে, তাহলে এই রাজনৈতিক দলগুলি বাংলাদেশের রাজনীতিতে
অপ্রাসঙ্গিক হওয়ার জি। যথেষ্ট সম্ভাবনা আছে। প্রফেসর সওদাগর, হাদির শাহাদতের পর রাজনীতি যে দ্রুত একটা জোট পুনর্বিন্যাসে দেখা যাচ্ছে, এটিকে আপনি কি আবেগ নির্ভর প্রতিক্রিয়া বলবেন, নাকি আধিপত্যবাদ বিরোধী অবস্থান, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন হিসাবে দেখবেন, নাকি এই তরুণদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের প্রকাশ দেখবেন? হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইনসিকিউরিটি ডিলেমা একটা তৈরি হয়েছে, মানে যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে যে ইনসিকিউরিটি একটা পারসেপশন তৈরি হয়েছে যে আমাদের জীবন হুমকির সম্মুখীন, এইটা তাদেরকে মানে জোট গঠনে, মানে স্বতন্ত্রভাবে নির্বাচন করাচ্ছে, জোট গঠনে তাদেরকে বেশি আগ্রহী করে তুলেছে। কারণ তারা মনে করছে যে আমরা আমাদের সিকিউরিটি এনশিওর করার জন্য কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জোট বেঁধে আমরা যদি নির্বাচনে যাই এবং আমরা যদি নির্বাচিত হই, তাহলে এক্সিস্টিং যে ভালনারেবল পজিশনে আমরা আছি তার চেয়ে একটা ভবিষ্যতের এনসিপির জন্য গেল, সাধারণ তরুণদের মধ্যে হয়তো এই বিষয়টা নাই, কিন্তু সাধারণ তরুণদের মধ্যে এটা ব্যাপকভাবে নাড়া দিয়েছে বিষয়টা, যে হাদির যে হত্যাকাণ্ড এটা ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং জুলাই বিপ্লবের যে চেতনা, সেটা কিছুটা ধামাচাপা পড়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গাটা থেকে তারা আবার উঠে দাঁড়িয়েছে। সাধারণ তরুণরা তারা আবার নতুন করে ভাবছে, তারা আবার পরিবর্তনের রাজনীতির যে ন্যারেটিভ সেটা দ্বারা আবার নতুনভাবে তারা উজ্জীবিত হয়েছে, এটুকু নিশ্চিতভাবে। প্রফেসর সওদাগর, এই যে হাদির শাহাদতের বরণের মধ্য দিয়ে, এটা আমরা বলতেও পারি, অনেকে বলেছেন, কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই কারণে 10 দলীয় নির্বাচনে জোট বা সমঝোতা হয়েছে, হয়তো এই ঘটনা না ঘটলে এনসিপি যেত কিনা সে ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করেছেন। আপনার কি মনে হয় এই 10 দলীয় জোট কি আসন্ন নির্বাচনে প্রকৃত কোনো চ্যালেঞ্জিং ফোর্স হয়ে উঠতে পারবে? 10 দলীয় জোট চ্যালেঞ্জিং ফোর্স, এটা ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে তারা নির্বাচনে একটা অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। কারণ একদিকে মানে জুলাই বিপ্লবীর একটা বিরাট সংখ্যক সেখানে রয়েছে, তারপরে জামাত ইসলামীর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, তারপরে সাম্প্রতিক রাজনীতিতে জামাত ইসলামের যে প্রভাব একটু বেড়েছে, তো সেইটা এবং জুলাই বিপ্লবীদের সম্মিলিতভাবে যে শক্তিটা এখানে গড়ে উঠেছে, এটা আগামী নির্বাচনের জন্য অবশ্যই একটা বড় একটা ফ্যাক্টর। সেটা সবাই, এবং বড় রাজনৈতিক দল বিএনপি তারাও নিজেরাও এটা বলছে, এবং এটা মাথায় নিয়েই সবাই যার যার নির্বাচনী স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করছে, এটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। প্রফেসর নজরুল, আমরা দেখছি অনেক নেতাই নিজের দলকে বিলুপ্ত করে অথবা দল থেকে সরে এসে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে দানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এই নিয়ে রাজনীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া ছোট দলগুলো নিজেদের বিলুপ্ত করে বা দলীয় পরিচয় ঝুলিয়ে রেখে ধানের শীষে নির্বাচন করলে এটিকে জোট রাজনীতি বলা যাবে? এটা তো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক চেতনার, চিন্তার বহিঃপ্রকাশ হিসেবেই আমার মনে হয় দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে জোট হচ্ছে যে আপনি দল বিলুপ্ত করে তারপরে যাদের সাথে আপনি জয়েন করলেন তাদের মার্কায় নির্বাচন করা, এটাকে তো জোট বলা যায় না। তো তারা মনে করছেন যে, বা তাদের লক্ষ্য ছিল যে এমপি হওয়া অথবা ক্ষমতার অংশীদার হওয়া। এখন চিন্তা করছেন যে আমার দলে কারা আছে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে আমি এমপি হতে পারলাম কিনা, এবং তাদের কাছে এই এমপি হওয়াটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এবং যে কারণে তারা এখন আর কোনো নিজেদের দল বা দলের অস্তিত্ব না রেখে তারা এখন সুযোগ পেয়েছেন, তো এই সুযোগের সদ্ব্যবহার তারা করেছেন অথবা সুযোগটি তারা লুফে নিয়েছেন। এখন এই সমস্যাটা কি এই জায়গায় হচ্ছে, এই যে দলগুলি, এই দলগুলিতে নেতা কারা, বা এই দলগুলির আসলে ওই অর্থে কোনো বিরাট বড় জনসমর্থন নেই, অর্থাৎ যেটাকে আমরা বলি পলিটিক্যাল পার্টির সাপোর্ট বেস, এটা কিন্তু খুব একটা নেই। কিন্তু হয়তো যে কোনো কারণে কোনো মুভমেন্টের মধ্য দিয়ে এটা গড়ে উঠেছে এবং তারা নেতা হিসেবে গড়ে উঠে, অ্যাকসেপ্টেন্স মানুষের মধ্যে আছে, মিডিয়াও তাদেরকে যথেষ্ট ফোকাস করেছে, অ্যাটেনশন দিয়েছে। এবং এই কারণে যতটা না তারা, আমি বলবো যে এক্ষেত্রে মিডিয়ার অবদান আছে, যে মিডিয়া তাদেরকে স্বাভাবিকভাবেই ফোকাসটা এই কারণে দিয়েছে যে তারা কিছু ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলেছে, যে জন আকাঙ্ক্ষার কথা, জনস্বার্থের কথা, যেটা প্রচলিত রাজনৈতিক দলগুলি ওইভাবে অত স্ট্রংলি বলে না। এখন কি দাঁড়ালো? এখন তো এখন তারা সুযোগ পেয়েছে একটা কারণে, তাদের যেহেতু একটা মোটামুটি পরিচিতি হয়ে গেছে,
ওই রাজনৈতিক দলও মনে করছে যে যে জোটে গিয়েছে যে একে যদি ঈদেই আমরা নমিনেশন দেই এবং আমাদের যে সাপোর্ট আছে, আর একটা এখানে একটা মরাল একটা তাদের হয়তো চিন্তা করছে যে একটা মরাল মাইলিজ অথবা যেটাকে আমরা বলি যে একটা বেনিফিট তারা হয়তো নেওয়ার চেষ্টা কিন্তু করছে। এখানে একটা জামালা তৈরি হয়েছে, সেটা হলো যে অনেকে বলছেন যে এই যে প্রবণতাটা, এটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিকে দলীয় বহুত্ব যেটা বলে সরিয়ে দ্বিদলীয় আধিপত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্ন তারা করেছেন। অনেকে বলছেন যে শক্তিশালী বিরোধী রাজনীতি গঠনে ছোট ছোট দলগুলোর একটা বড় ভূমিকা রাখে এবং তারা তো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তাহলে ওই আবার সেই প্রশ্ন দ্বিদলীয় দিকে যাচ্ছে কিনা। না, দ্বিদলীয় যে ব্যবস্থা এটাও পৃথিবীর একটা এস্টাবলিশড ব্যবস্থা। জি। তো দ্বিদলীয় ব্যবস্থার এই যে দলগুলি তাদের দল বিলুপ্ত করে তারপরে জয়েন করছে, আমার মনে হয় না যে এই কারণে দ্বিদলীয় ব্যবস্থায় যাবে, কারণ এই দলগুলির বাইরেও আরো একাধিক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে। কাজেই অদূর ভবিষ্যতে দ্বিদলীয় ব্যবস্থার দিকে যাবে এটা আমার মনে হয় না। এখানে আরেকটা কথা বলে রাখি যে এই যে যারা দল বিলুপ্ত করে তারপরে একটা জোটে যোগদান করেছেন, এটা আমি মনে করি যে তাদের এক ধরনের মরাল যে ডিকেডেন্স অথবা মরাল ব্যাংক্রাপসি এইটাই প্রদর্শন করেছে। এটা মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না এবং মনে করছে যে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিকতা, ক্ষমতা চর্চা করার জন্যই তারা এই কাজটি করেছেন। প্রফেসর সওদাগর, প্রফেসর নজরুল বলেই দিয়েছেন যে আসলে বাংলাদেশের রাজনীতি আদর্শের চেয়ে ক্ষমতা রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো উঠেছে, নৈতিক প্রশ্নটা কিন্তু খুব বড় করে আসছে। ধরুন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যে ভোটার যে দলকে ভোট দিতে চেয়েছিল সে দলের যখন বিলুপ্ত হলো, ভোটারদের প্রতি এটা এক ধরনের নৈতিক বিশ্বাসঘাতকতা। তাহলে রাজনৈতিক দলগুলোর বা নেতাদের উপর মানুষের আস্থা কিভাবে থাকবে? তরুণরা তো এখন এরা সবাই ফ্যাসিস্ট বিরোধী শক্তি, কিন্তু তাদের মধ্যে যদি এই পতনটা ঘটে তাহলে তরুণরা কোথায় যাবে? এখানে বিষয়টা হচ্ছে যে ঐতিহাসিকভাবে বাংলাদেশে সাধারণ মানুষ এই দল পরিবর্তন করে যারা আসে এটাকে সাধারণ মানুষ পছন্দ করে না। এটাকে নৈতিক স্খলন হিসেবেই তারা দেখে, এটাকে তারা কখনোই ভোটাররা ভালোভাবে নেয় না বাংলাদেশের রাজনীতিতে। আর জুলাই বিপ্লবের পরে এই বিষয়টা আরো আমার কাছে মনে হয় যে মানুষের কাছে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড, বিশেষ করে তরুণদের কাছে। বিশেষ করে তরুণদের কাছে। আর তরুণরা আপনি কথা বললে দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলোর যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থান, যখন যেটা সুবিধা তখন এটার পক্ষে, আবার একটু পরে আবার ওইটার বিপক্ষে। এই যে জিনিসটা বর্তমান তরুণরা আপনি কথা বললে দেখবেন একদম পছন্দ করে না এরা। তারা বলে যে আপনি কালকে একটা কথা বললেন, আজকে আবার তার উল্টা। এখন তো সব ডকুমেন্ট থেকে যায়, সব ডকুমেন্ট এখন থেকে যাচ্ছে, লিখিত নয়, সো একেবারে ভিজুয়াল। জি, তো তরুণদের কাছে এই বিষয়টা খুবই ভাইটাল একটা বিষয় এবং এটা তরুণরা কখনো ভালোভাবে নেয় না। আরটা হচ্ছে যে যেভাবে রদবদল হচ্ছে, বিশেষ করে রাশেদ খানের ব্যাপারটা যে আমি বলি, এটা রাশেদ খান কিন্তু একটা ছোট ফিগার না, ছোট রাজনৈতিক দল, কিন্তু অনেক অনেক বড় একটা ফিগার হয়ে উঠেছিল সে। সো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিল। তো সেখান থেকে হঠাৎ করে একবারে শেষ মুহূর্তে এসে তার দলে যোগদান করাটা, এটা গণ অধিকার বিএনপির জন্য হয়তো বিষয়টা বেশ লাভজনক, হয়তো তার জনপ্রিয়তা আছে, এটা ফেস ভ্যালু আছে, কিন্তু এটা গণ অধিকার পরিষদের জন্য এটা বড় ধরনের একটা ধাক্কা আর কি। এই তো সবকিছু মিলে দল বদলের এই রাজনীতিটা ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে এটা জনগণের কাছে এটা জাস্ট ক্ষমতার লোভ হিসাবেই এটা আখ্যায়িত হবে, আর এটাকে ভালোভাবে কখনো নেবে না। এবং জুলাই বিপ্লবের যারা অংশ নিয়েছে, জুলাই বিপ্লবের যে চেতনা, যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, এবং তার সাথে এই দল বদলের রাজনীতিটা ভালোভাবে আপনার কোএক্সিস্ট করবে না আর কি। প্রফেসর আজমের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করলে দেখবেন যে রাশেদ খানকে যখন প্রথমে নমিনেশনটা দেওয়া হয়েছিল তখন কিন্তু দল বিলুপ্ত করে দেওয়া হয় নাই, সে জোট করছে, অর্থাৎ জোটের অংশীদার হিসেবে তাকে নমিনেশন দেওয়া আছে। এবং নমিনেশন দেওয়ার পরে তার যে কনস্টিটিউয়েন্সি, সেখানে যখন বিএনপির ওই স্থানীয় নেতাকর্মীরা যখন আন্দোলন করলো যে এই ক্যান্ডিডেটকে আমরা মানি না, তারপরে কিন্তু রাশেদ খান ওই বিএনপিতে জয়েন করে তারপরে সেখানে তাকে নমিনেশন দেওয়া হচ্ছে। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এমপি হওয়া। রাশেদ খান আগে যতই ভালো কথা বলে থাকুন না কেন, এটা এখন স্পষ্ট হয়েছে যে তিনি ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্যই তিনি বিএনপিতে যোগদান করেছেন। প্রফেসর নজরুল, ভারতের সংখ্যালঘুদের উপর সহিংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
এবং পরিষ্কার বলেছে যে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেটা বলেছে যে আপনারা আপনাদের দেশের এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এদেরকে বন্ধ করুন। এটা মূলত বড়ভাবে এসছে বড়দিনের ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে। আমরা সম্ভবত বলতে পারি যে এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম রোববার যে ব্রিফিংটা করলেন, এটা একটা গুরুত্ব রয়েছে। এই কারণে গুরুত্ব রয়েছে যে ভারতের সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের বিষয়ে এর আগে এত স্পষ্ট করে আর কেউ বলেছে বলে আমার জানা নেই। এই প্রথম বাংলাদেশ স্পষ্ট করে বলল যে ভারত কিভাবে সেখানে সংখ্যালঘুর উপর নিপীড়ন নির্যাতন চলছে। অনেকে এটাকে বাংলাদেশের ভারত নীতির বিষয়টি বড় ধরনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। প্রফেসর নজরুল, আপনি কিভাবে দেখছেন? এটা আমিও টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ হয়ে উঠতেছে। আগে বাংলাদেশ এইভাবে ভারতের যে অভ্যন্তরীণ বিষয় সে নিয়ে এরকমের পাবলিকলি কোনো স্টেটমেন্ট করে নাই, অন্তত সরকারিভাবে কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। এবং কোথায় কাকে হত্যা করা হয়েছে নামও উল্লেখ করেছে। বরং ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে তাদের একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেছে সব সময়। এবং এটার মাধ্যমে দেখেন যে যখন ভারত সরকারিভাবে একটা কথা বলে, এটা কিন্তু ভারত আর বাংলাদেশের পত্রিকায় পত্রপত্রিকা বা মিডিয়া আসে না, এটা সারা পৃথিবীর সারা দুনিয়ার মিডিয়ায় চলে আসে। তো কাজে ভারত এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ভারতে সবচেয়ে বেশি, আপনি সাউথ এশিয়ার কথা দেখেন, আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ভারতে নয় শুধু, মানে সাউথ এশিয়াতে নয়, সারা পৃথিবীর মধ্যে ভারতের সবচেয়ে বেশি, সারা পৃথিবী যে ভারতের সব, কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয় না। এবং আমি তো বাংলাদেশের এই যে বোল্ড স্টেটমেন্ট, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাংলাদেশ শুড গো অ্যাহেড, যে ভারতের যে এই যে অনাচার এবং তাদের মিডিয়া যে প্রোপাগান্ডাগুলি করে, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়ায়, একেবারে আস্ত মিথ্যা কথা। তো কাজেই সেটাকে বাংলাদেশের সরকারিভাবে অফিসিয়ালি প্রোটেস্ট করা উচিত। এবং বাংলাদেশের এই যে পলিসি, এইটাই হচ্ছে আসল পলিসি। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে এই স্ট্যান্ডটি তাদেরকে বজায় রাখতে হবে। প্রফেসর সওদাগর, ভারতের বড়দিন উদযাপনের বিভিন্ন আয়োজনে উগ্রপন্থী হিন্দুদের সহিংসতার প্রসঙ্গ টেনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম বলছেন যে গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের উপর সংগঠিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনা নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেওয়া এবং প্রতিটি দেশেরই তা পালন করা উচিত। একদম স্পষ্ট। কি বলবো? খুবই ইন্টারেস্টিং। এখানে রাজনীতিতে প্রতিষ্ঠিত একটা ন্যারেটিভের মানে এন্টি ন্যারেটিভ বা একটা ডিসকোর্স একটা তৈরি হয়েছে। আরো আগে হলে ভালো হতো। একটা ন্যারেটিভের উপরে এটা আঘাত এনেছে। আঘাতটা কি আমি বলি, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে এর পূর্বে ভারত যে রাজনীতিটা করতো বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে একপাক্ষিকভাবে বাংলাদেশকে বলতো যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা একপাক্ষিকভাবে বলতো। আর এইটাকে কেন্দ্র করে বাংলাদেশে যারা সেকুলার প্রগতিবাদী বলে যারা রাজনীতি করতো, তারা সবসময় কথায় কথায় বলতো আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। এই কথার মধ্য দিয়ে যেটা বোঝাইতো যে বাংলাদেশে ওই ভারতীয় ন্যারেটিভটাকে লেজিটিমেসি দেওয়া হতো যে এখানে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে, এবং সেটার উপর বেস করে তারা বলতো যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। অথচ বাংলাদেশে কিন্তু কোনো ধরনের সাম্প্রদায়িকতা কোনো কিছু নাই। এবং 5 আগস্টের পরে যতগুলো সহিংসতা হয়েছে, বিশেষ করে সাম্প্রদায়িক, প্রত্যেকটা কিন্তু ব্যাপক বিচার হয়েছে। ভারতে কিন্তু কোনো এই সাম্প্রদায়িক ঘটনাগুলো যেগুলো ঘটে কোনোটারও কিন্তু কোনো বিচার হয় না। এটা এক নম্বর পয়েন্ট। তো এই ন্যারেটিভটার উপরে বড় ধরনের একটা আঘাত, এটা আর বাংলাদেশে এস্টাবলিশ হবে না কোনোদিন। নাম্বার 2, ডিপ্লোম্যাটিক একটা মানে কাউন্টার একটা ন্যারেটিভ এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ভারত যে একপাক্ষিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা প্রচার করতো, এর বিপরীতে বাংলাদেশ কোনোদিন এটার প্রতিবাদ করেনি বিগত 15 বছরে। ডিফেন্সিভ পজিশনে থাকতো সবসময় চুপ থাকতো এবং প্রয়োজনে ভারত যেটা বলছে ওইটাকেই সমর্থন করে বিভিন্ন ধরনের সরকারিভাবে বেসরকারিভাবে, ট্র্যাক 1 ট্র্যাক 2 উভয় ডিপ্লোমেসিতে এইটাকেই সমর্থন দেওয়া হতো, লেজিটিমেসি দেওয়া হতো। এখন যেটা হয়েছে
যে বাংলাদেশ সাথে সাথে একটা কাউন্টার ন্যারেটিভ ডিপ্লোম্যাটিক্যালি এটা ছেড়ে দিচ্ছে জি। এবং এটা ভারতীয় ন্যারেটিভের উপর ডিপ্লোম্যাটিক যে স্ট্র্যাটেজির উপরে গিয়ে আঘাত আনতেছে। এর ফলে একটা চমৎকার একটা ডিপ্লোম্যাটিক মানে ব্যালেন্স এখানে তৈরি হয়েছে এবং এই ব্যালেন্সটা তৈরি হওয়ার পরে ডেফিনেটলি ভারত এখন এই ডিপ্লোমেসিতে তাদের যে কমিউনাল ডিপ্লোমেসি বাংলাদেশের উপর যে তারা যে করতো সেইটার উপর ভারত প্রচণ্ড একটা আঘাতের সম্মুখীন চাপেও পড়বে। এবং প্রচণ্ড ধরনের চাপের মধ্যে ভারত পড়বে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন হিসেবে আমি মনে করি এবং ভবিষ্যতে যারা রাজনীতি করবে বাংলাদেশে তারা যেন এই স্ট্র্যাটেজিটা ধরে রাখে, এটাই আমাদের প্রত্যাশা। মাজবাউল আজম সওদাগর, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।